আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো লাস্ট ক্লাসে আমরা নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের ভেতরে থাকা ক্রোমোজোম নিয়ে পড়াশোনা করেছিলাম। তো আজকে আমরা বিভিন্ন ধরনের টিস্যু নিয়ে আলোচনা করব। তো তোমরা তো আগেই পড়েছো যে কোষ হচ্ছে জীবদেহের গঠনের ক্ষুদ্রতম একক। এই পৃথিবীতে এমনও অনেক প্রাণী আছে যারা শুধুমাত্র একটা কোষ দিয়ে তৈরি। আবার এমনও প্রাণী আছে যারা লক্ষ লক্ষ কোটি কোটি কোষ দিয়ে তৈরি। তো এদের জীবন ধারণ কিন্তু ভিন্ন ভিন্ন। যেই প্রাণীটা শুধুমাত্র একটা কোষ দিয়ে তৈরি, তার সেই কোষ কিন্তু সকল প্রকারের কাজ করে। অর্থাৎ এক কোষের ভিতরেই তাদের খাদ্য গ্রহণ, তারপর দেহের বৃদ্ধি, প্রজনন এবং ইত্যাদি আরো যে কাজ থাকে সেগুলো সবই কিন্তু এক কোষের মাধ্যমে হয়। বাট যেগুলো বহুকোষী প্রাণী, যেমন আমরা মানুষ ও অন্যান্য আমরা যেসব বেশিরভাগ প্রাণী খালি চোখে দেখতে পাই, তো এই বহুকোষী প্রাণীদের কিন্তু কোষগুলো একা একা সব কাজ করে না। অনেকগুলো কোষ একসাথে মিলিত হয়ে শুধুমাত্র একটা নির্দিষ্ট কাজ করে, এবং সেই অনেকগুলো কোষ মিলে যে গুচ্ছ তৈরি হয় তাকে বলা হয় টিস্যু। এই যে দেখো, একই বা বিভিন্ন প্রকারের একগুচ্ছ কোষ যদি একত্রিত হয়ে একই কাজ করে এবং তাদের উৎপত্তিও যদি সেম হয়, তখন তাদেরকে টিস্যু বলা হয়। এই টিস্যুকে বাংলায় বলে কলা। তো এদের উৎপত্তিও সেম হতে হবে এবং এদের কাজ সেম হতে হবে। তো এই টিস্যু মূলত দুই ধরনের, এক হচ্ছে ভাজক টিস্যু আর হচ্ছে স্থায়ী টিস্যু। তো এই ভাজক টিস্যু হচ্ছে এমন এক টিস্যু যার ভেতরের থাকা কোষগুলো নিজেরা আবার বিভাজিত হতে পারে, অর্থাৎ এদের সংখ্যা বৃদ্ধি করতে পারে। বাট যেগুলো স্থায়ী টিস্যু, সেগুলোর ভেতরে থাকা কোষগুলো কিন্তু নিজেরা সংখ্যা বৃদ্ধি করতে পারে না। অর্থাৎ একটা স্থায়ী টিস্যুর ভিতরে যে কোষগুলো থাকে সেগুলো কখনো বিভাজিত হতে পারে না। যে কয়টা কোষ দিয়ে টিস্যুটা গঠিত সে কয়টা কোষই থাকে, নতুন করে কোনো কোষ সৃষ্টি হয় না। তো এই স্থায়ী টিস্যু আবার তিন ধরনের, এক হচ্ছে সরল টিস্যু, আরেকটা হচ্ছে জটিল টিস্যু, আরেকটা হচ্ছে নিঃস্রাবী টিস্যু বা ক্ষরণকারী টিস্যু। তো তোমাদের বইয়ে শুধুমাত্র সরল টিস্যু এবং জটিল টিস্যু নিয়ে আলোচনা করা হয়েছে, নিঃস্রাবী টিস্যু নিয়ে আলোচনা করা হয়নি। তো সেটা সম্পর্কে তোমরা আরো বড় ক্লাসে জানতে পারবা। তো চলো এখন দেখি এই সরল টিস্যুটা কি। তো সরল টিস্যু হচ্ছে কি এমন এক ধরনের টিস্যু যেখানে এর ভেতরে থাকা সবগুলো কোষই দেখতে প্রায় সেম, এবং আকার আকৃতি এবং এদের গঠনও প্রায় সেম। তো এই যে দেখো, কোষের আকার আকৃতি এবং গঠন প্রায় অভিন্ন, তাদেরকে সরল টিস্যু বলা হয়। তো এই সরল টিস্যু গুলোর মধ্যে আবার ভাগ আছে। যেমন সরল টিস্যুকে তিনটা ভাগ করা হয়, একটা হচ্ছে প্যারেনকাইমা, আরেকটা হচ্ছে কোলেনকাইমা, আরেকটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। তো চলো এই ভাগগুলো সম্পর্কে আমরা আরো ডিটেলসে জানি। প্রথম ভাগ হচ্ছে প্যারেনকাইমা। তো এই প্যারেনকাইমা হচ্ছে কি এমন এক ধরনের টিস্যু যে টিস্যুর মধ্যে থাকা কোষগুলো সবই জীবিত। এই যে দেখো, এখানে একটা চিত্র দেওয়া আছে, এই যে এটা হচ্ছে প্যারেনকাইমা। তো এই প্যারেনকাইমার ভেতরে দেখো, এই কোষগুলো হচ্ছে গোলাকার এবং এদের প্রত্যেকটা কোষের ব্যাস কিন্তু প্রায় সেম, অর্থাৎ এই যে এতটুকু অংশ, প্রায় প্রত্যেকটা কোষেরই ব্যাস সেম। এবং এদের কোষ প্রাচীরটা কিন্তু একটু পাতলা থাকে। আর এই কোষগুলো জীবিত হওয়ার কারণ হচ্ছে এদের ভেতরে প্রোটোপ্লাজম থাকে। এই যে এদের ভিতরে প্রোটোপ্লাজম থাকার কারণেই মূলত এই কোষগুলো জীবিত। কারণ আমরা আগে পড়েছিলাম যে কোষের জীবিত হওয়ার প্রধান কারণ হচ্ছে এর ভেতরে থাকা প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমই মূলত কোষের জীবন ধারণের সকল লক্ষণ প্রকাশ করে। তো এই প্যারেনকাইমার ভিতরে মূলত প্রোটোপ্লাজমটা থাকায় এরা জীবিত থাকে। তো এই প্যারেনকাইমা টিস্যুর কোষগুলোর মাঝে এরকম আন্তঃকোষীয় ফাঁক থাকে। এই টিস্যুর কোষগুলোর মাঝে মাঝে কিন্তু যে ফাঁকা অংশ আছে, আর এর যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরটা কিন্তু পাতলা থাকে এবং এটা শুধুমাত্র সেলুলোজ দিয়ে তৈরি হয়। আর এই টিস্যুর কোষগুলোর ভিতরে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন কিন্তু এদেরকে ক্লোরেনকাইমা বলা হয়। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা তথ্য। এই যে দেখো, এখানে লেখা আছে তোমাদের যে যখন এসব কোষে ক্লোরোপ্লাস্ট থাকে তখন তাকে ক্লোরেনকাইমা বলা হয়। আর জলজ উদ্ভিদের বড় বড় বায়ুকুঠুরি যুক্ত প্যারেনকাইমাকে বলা হয় অ্যারেনকাইমা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন যে জলজ উদ্ভিদের বায়ুকুঠুরি যুক্ত প্যারেনকাইমাকে অ্যারেনকাইমা বলা হয়। ঠিক আছে, এটা একদম মাস্ট মুখস্থ রাখতে হবে। তো এই প্যারেনকাইমার টিস্যু, এই যে দেখো, এদের কোষ প্রাচীর পাতলা এবং সেলুলোজ দিয়ে তৈরি হয়। আর এরা প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ, পাতলা প্রাচীর যুক্ত, জীবিত এবং সমবেশীয়। তো তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটা জীবিত। তো প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা, এই তিনটার ভেতরে প্যারেনকাইমা এবং কোলেনকাইমা এই দুটো জিনিস কিন্তু জীবিত থাকে। আর লাস্টে যেটা স্ক্লেরেনকাইমা, তো এই স্ক্লেরেনকাইমা কিন্তু মানে জীবনের শুরুতে এরা জীবিত থাকে, বাট যখন এরা একটু বড় হয় তখন কিন্তু এরা মৃত কোষে পরিণত হয়। তো এই প্যারেনকাইমা টিস্যুর প্রধান কাজই হচ্ছে দেহ গঠন করা, তারপর খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা এবং খাদ্যদ্রব্য পরিবহন করা। তো অবশ্যই এখান থেকে এই লাইনটা মনে রাখবা যে জলজ উদ্ভিদের বড় বড় বায়ুকুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে অ্যারেনকাইমা বলা হয়। তো চলো নেক্সটে আমরা দেখি কোলেনকাইমা। এই যে দেখো এর চিত্র।
তো এটা হচ্ছে কোলেনকাইমা। তো এই কোলেনকাইমাও কিন্তু এক ধরনের প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি। তবে এর কোষ প্রাচীর কিন্তু প্যারেনকাইমার চেয়ে তুলনামূলক বেশি মোটা থাকে, এবং বিশেষ করে এই কোষ প্রাচীরের যে কর্নার এরিয়াটা, এই কর্নার এরিয়াগুলা কিন্তু অনেক বেশি মোটা থাকে। তো এই মোটা হওয়ার কারণ কি, এদের কোষ প্রাচীরে সেলুলোজের সাথে পেকটিনও জমা হয়, এবং এই পেকটিন জমা হওয়ার কারণে বিশেষ করে এই কোনাগুলো, কোন একটা কোষের যে কর্নার এরিয়া, সেই কর্নার এরিয়াটা তুলনামূলক বেশি মোটা হয়। তবে এই কোষ প্রাচীরগুলো কিন্তু সব দিক থেকে সেম ভাবে মোটা না। কর্নার এরিয়াগুলো একটু বেশি মোটা থাকে, এবং এই মাঝখানের যে এরিয়াটা, অর্থাৎ এই যে এই অংশটুকু, এই অংশটুকু কিন্তু একটু কম মোটা থাকে। আমরা যেমন দেখেছিলাম যে প্যারেনকাইমার ভিতরে আন্তঃকোষীয় ফাঁকা থাকে, বাট এদের মধ্যে খুব কম থাকলেও খুব কম থাকে। খুব বেশি একটা আন্তঃকোষীয় ফাঁকা জায়গা দেখা যায় না। এবং এই কোষগুলোর ভিতরেও কিন্তু প্রোটোপ্লাজম থাকে, এবং এই প্রোটোপ্লাজম থাকার কারণে এই কোষগুলো কিন্তু জীবিত কোষ। এবং এই কোষগুলো কিন্তু একটু লম্বাটে আকারের হয়, একটু হালকা লম্বাটে। বাট সব কোষ যেরকম হয় এমন না, কিছু কিছু কোষ এরকম একটু লম্বাটে হয়। তো এই টিস্যুর মূল কাজ হচ্ছে উদ্ভিদকে শক্ত রাখা, দৃঢ়তা প্রদান করা, অর্থাৎ উদ্ভিদের দেহ যেন ঢলে না পড়ে সেই ব্যবস্থা করা। এছাড়া এরা উদ্ভিদের দেহে খাদ্য প্রস্তুতের কাজেও অংশগ্রহণ করে। এই যে দেখো, এখানে লেখা আছে যে এগুলো বিশেষ ধরনের প্যারেনকাইমা কোষ। এটা পরীক্ষায় আসতে পারে যে কোনটা বিশেষ ধরনের প্যারেনকাইমা কোষ। এটা কতেও আসতে পারে যে কোনটা বিশেষ ধরনের প্যারেনকাইমা কোষ। উত্তর হচ্ছে কোলেনকাইমা। এদের কোষ প্রাচীর সেলুলোজ এবং পেকটিন জমা হয় পুরু হয়, এবং দেখো কোনাগুলো পার্শ্বের প্রাচীরের তুলনায় অধিক মোটা, অর্থাৎ কি এদের যে কর্নার এরিয়াটা সেটা একটু বেশি মোটা থাকে। এদের কোষ প্রাচীর কিন্তু অসমভাবে পুরু, যেটা বললাম যে এদের কোষ প্রাচীরে কর্নার এরিয়াটা একটু বেশি মোটা থাকে, এবং সাইড গুলো একটু কম মোটা থাকে, অর্থাৎ সব দিকে সমান থাকে না। এবং কোনাগুলোতে পেকটিন জমা হওয়ার কারণে মূলত এরা অধিক পরিমাণে পুরু হয়। আর অবশ্যই এই কোষগুলা সজীব এবং কিছুটা লম্বাটে। তো সজীব হওয়ার মেইন কারণ হচ্ছে কি, এদের ভেতরে প্রোটোপ্লাজম থাকে। এই যে এরা প্রোটোপ্লাজমে পূর্ণ কোষ দিয়ে তৈরি। এদের মধ্যে আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে, যে বললাম এদের ভিতরে কিন্তু খুব বেশি একটা আন্তঃকোষীয় ফাঁকা জায়গা থাকে না, যদিও থাকে খুবই কম। এদের কোষ প্রান্ত চৌকোনাকার, সরু এবং তির্যক হতে পারে, অর্থাৎ এদের যে যে কোষের কর্নার এরিয়া গুলা, সেটা কিন্তু এই তীরের মতো তির্যক আকারের হতে পারে, অথবা চৌকোনাকার বা সমকোণ আকৃতিরও হতে পারে। তো এটা ডিপেন্ড করে কোষের সাইজের উপরে। এদের মেইন কাজ হচ্ছে কি, খাদ্য প্রস্তুত করা এবং উদ্ভিদ দেহে দৃঢ়তা প্রদান করা, অর্থাৎ উদ্ভিদ দেহকে শক্ত রাখা। তোমরা এই কোষগুলোকে পাতার শিরা, তারপর পত্রবৃন্ত অর্থাৎ পাতার যে বোটা থাকে সেখানেও এদেরকে দেখতে পাবা। এই টিস্যুটা মূলত যে কুচি এবং নমনীয় কাণ্ড যেগুলো আছে, যেমন কুমড়া, তারপর দণ্ডকলস ইত্যাদি যে গাছগুলো থাকে সেগুলোতে দৃঢ়তা প্রদান করে। তোমরা যারা দেখেছো যে কুমড়া গাছ কিন্তু লতানো থাকে, তো এই লতানো গাছগুলোকে একটু দৃঢ়তা প্রদান করার জন্যই মূলত এই কোলেনকাইমা কোষগুলো এইসব গাছে থাকে, যেন একেবারে এরা নুয়ে না যায়, একটু শক্ত থাকতে পারে। আর এই কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন এরা খাদ্য প্রস্তুতের কাজেও ব্যবহার হয়। তো নেক্সটে আসো স্ক্লেরেনকাইমা। তো এই স্ক্লেরেনকাইমা কিন্তু এক ধরনের মৃত কোষ, বাট এরা জীবনের প্রথম দিকে জীবিত থাকে। তো এই স্ক্লেরেনকাইমা গুলো কিন্তু অনেক শক্ত হয় এবং লম্বা হয়। এই হচ্ছে একটা স্ক্লেরেনকাইমা কোষ। এটা অনেক লম্বা থাকে, এবং এটা হচ্ছে তার ভেতরের অংশগুলো, মানে অনেকগুলো স্ক্লেরেনকাইমা যখন পাশাপাশি থাকে, তো এটা হচ্ছে একটা স্ক্লেরেনকাইমা কোষের ভেতরের অংশ। তো এই স্ক্লেরেনকাইমা কোষগুলো অনেক শক্ত থাকে, এবং এরা একটু যে লম্বা থাকে, এবং এদের প্রাচীরও অনেক মোটা থাকে। এই যে দেখো, প্রোটোপ্লাজম বিহীন, এটা একটা ইম্পর্টেন্ট তথ্য যে নিচের কোনটার মধ্যে প্রোটোপ্লাজম থাকে না, প্যারেনকাইমা, কোলেনকাইমা বা স্ক্লেরেনকাইমা। উত্তর কিন্তু স্ক্লেরেনকাইমা হবে। এবং এদের মধ্যে কিন্তু লিগনিন থাকে। আমরা কিন্তু কোলেনকাইমাতে পড়েছিলাম কি, যে এদের মধ্যে পেকটিন থাকে। এই যে দেখো, এদের ভেতর সেলুলোজ এবং পেকটিন জমা হয়, আর এই পেকটিন থাকার কারণেই কিন্তু এদের কোনাগুলো একটু বেশি মোটা দেখা যায়। আর এই স্ক্লেরেনকাইমাতে কিন্তু থাকে লিগনিন, এবং এই লিগনিন থাকার কারণেই কিন্তু এদের কোষ প্রাচীরগুলো মোটা হয়। তো এই কোষগুলোতে কিন্তু শুরুর দিকে প্রোটোপ্লাজম থাকে, এমন না যে এটার কোষের মধ্যে কখনোই প্রোটোপ্লাজম ছিল না। যখন এই কোষগুলো ছোট থাকে তখন এদের ভেতরে প্রোটোপ্লাজম থাকে, বাট যখন এরা আস্তে আস্তে বড় হয় তখন এদের দেহ থেকে প্রোটোপ্লাজমটা চলে যায়। তো এই প্রোটোপ্লাজম চলে যাওয়ার কারণে এদের দেহে আর জীবনের কোনো লক্ষণ থাকে না, তখন এরা মৃত কোষে পরিণত হয়। তো এই স্ক্লেরেনকাইমা আবার দুই ধরনের, এক হচ্ছে ফাইবার, আরেকটা হচ্ছে স্ক্লেরাইড। তো এই যে দেখো, এদের প্রাথমিক অবস্থায় কোষগুলোতে প্রোটোপ্লাজম থাকলেও খুব তাড়াতাড়ি তা নষ্ট হয়ে মৃত কোষে পরিণত হয়। অর্থাৎ প্রোটোপ্লাজম যখনই এদের শরীর থেকে নষ্ট হয়ে যায় তখনই এরা মৃত কোষে পরিণত হয়। এই কোষগুলো মূলত দুই ধরনের, ফাইবার এবং স্ক্লেরাইড। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কি, যে ফাইবার
কোনটার অন্তর্ভুক্ত? তো প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, উত্তর কিন্তু হবে স্ক্লেরেনকাইমা। ফাইবার এবং স্ক্লেরাইট এই দুটোই কিন্তু স্ক্লেরেনকাইমার অন্তর্ভুক্ত এবং এদের মেইন কাজ হচ্ছে উদ্ভিদ দেহের দৃঢ়তা প্রদান করা, পানি এবং খনিজ লবণ পরিবহন করা। তো এটা ইম্পর্টেন্ট লাইন যে পানি, খনিজ লবণ এটা কোনটা পরিবহন করে? উত্তর কিন্তু হবে স্ক্লেরেনকাইমা। সাথে এরা কিন্তু উদ্ভিদের দৃঢ়তাও প্রদান করে, অর্থাৎ উদ্ভিদকে শক্ত রাখতেও সাহায্য করে। তো আসলে দেখি এই ফাইবার বা তন্তু জিনিসটা কি। তো এই ফাইবার গুলো কিন্তু অনেক লম্বা থাকে এবং এদের প্রাচীর কিন্তু খুবই মোটা থাকে। তাছাড়া এগুলো কিন্তু খুবই শক্ত এবং এদের যে প্রান্তগুলো সেগুলো চিকন থাকে, এই যে অনেকটা এই ধরনেরই। এদের দেহটা কিন্তু মোটা, বাট এদের দেখো এই যে মাথার অংশটা কিন্তু চিকন। এই পাশেও কিন্তু দেখো এদের মাথার অংশটা বা প্রান্তের যে অংশটা সেটা কিন্তু চিকন থাকে। এটাই বলা হয়েছে যে এদের দুই প্রান্ত সরু থাকে। তবে কখনো কখনো প্রান্তগুলো ভোঁতা হতেও পারে। তো এই ফাইবার যে কোষগুলো, সেই কোষগুলোর প্রাচীরের গায়ে ছোট ছোট ছিদ্র থাকে যেগুলোকে কূপ বলা হয়। তো আমরা কিন্তু আগেও পড়েছিলাম যে কোষ প্রাচীরের ছিদ্রকে কূপ বলা হয়। আর এই কূপ দুইটা যখন পাশাপাশি মুখোমুখি অবস্থায় থাকে তখন কিন্তু সেটাকে বলা হয় প্লাজমোডেজমাটা। তো এই ফাইবারও কিন্তু আবার বিভিন্ন ধরনের ভাগে ভাগ হতে পারে, যেমন বাস্ট ফাইবার, সারফেস ফাইবার, আর একটা হচ্ছে জাইলেম ফাইবার। তো এই ভাগগুলো করা হয় এদের গঠনের উপর ভিত্তি করে। তো এরপর আসো আমরা স্ক্লেরাইড সম্পর্কে জানবো। এই স্ক্লেরাইড গুলোকে কিন্তু স্টোন সেলও বলা হয় এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। মনে রাখতে পারো যে শতে হচ্ছে স্টোন, আবার শতে হচ্ছে স্ক্লেরাইড। তো প্রশ্ন যদি আসে যে নিচের কোনটাকে স্টোন সেল বলা হয়, তখন কিন্তু উত্তর হবে স্ক্লেরাইড। এদের স্টোন সেল বলা হয় কেন? এরা অত্যন্ত শক্ত থাকে, এই যে দেখো এরা খুবই শক্ত এবং এদের যে গৌণ প্রাচীর সেটা অনেক পুরু থাকে এবং লিগনিন যুক্ত থাকে। তো এই কারণে মূলত এদের কোষ প্রাচীরটা অনেক শক্ত হয়। আর এরা কিন্তু দেখতে খাটো থাকে আর সমব্যাসীয়। সমব্যাসীয় মানে কি? এদের প্রত্যেকটা কোষের ব্যাস প্রায় সমান থাকে এবং এরা খাটো থাকে। তবে কখনো কখনো এরা লম্বাটেও হতে পারে, আবার তারকাকারও হতে পারে, এটা ভ্যারি করে, মাঝে মাঝে এদের আকার আকৃতি চেঞ্জ হয় আর কি। বাট মোস্ট অফ দ্য কেস এরা খাটো থাকে এবং সমবেশীয় থাকে আর এরা খুবই শক্ত থাকে। তো এই কারণে এদেরকে স্টোন সেল বলা হয় আর কি। যেহেতু এই স্ক্লেরাইড কিন্তু স্ক্লেরেনকাইমারই অংশ, তাই এদেরও পরিণত কোষগুলো মৃত থাকে এবং এদের কোষ প্রাচীরও কূপযুক্ত হয়। এই স্ক্লেরাইড কোষ কিন্তু নগ্নবীজী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্স, ফল এবং বীজত্বকে দেখা যায়। এটা ইম্পর্টেন্ট যে নগ্নবীজী এবং দ্বিবীজপত্রী। তো তোমাদের প্রশ্ন থাকতে পারে নিচের কোন জায়গায় স্ক্লেরাইড থাকে? অপশনে দিল কি? অপশন এ নগ্নবীজী, অপশন বি একবীজপত্রী, অপশন সি দ্বিবীজপত্রী। তো উত্তর কিন্তু হবে নগ্নবীজী এবং দ্বিবীজপত্রী দুইটাই। তো এটা খেয়াল রাখবা যে একবীজপত্রী কিন্তু বাদ। স্ক্লেরাইড থাকে নগ্নবীজিতে এবং দ্বিবীজপত্রীতে। আর তাও এদের কর্টেক্সে থাকে, এদের ফলে থাকে, আর এদের বীজত্বকে থাকে। এছাড়া এই স্ক্লেরাইড বহিত্বক, জাইলেম এবং ফ্লোয়েমের সাথে একত্রে পত্রবৃন্তে কোষগুচ্ছ রূপেও থাকতে পারে। অর্থাৎ কি, পত্রবৃন্ত বা পাতার যে বোটার অংশটা সেখানে বহিত্বক, জাইলেম এবং ফ্লোয়েমের সাথে এই স্ক্লেরাইড গুলো কোষগুচ্ছ বা টিস্যু রূপে থাকতে পারে। তো আজকের জন্য এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ জটিল টিস্যু সম্পর্কে আলোচনা করব। তো সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।